দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অনের রাত 8টায় আপনাদের সঙ্গে থাকি। আমরা খেলাধুলার নানা বিষয় নিয়ে আসলে গল্প করি, আজকেও করব, আলোচনাও করব। আজকে আলোচনার মূল বিষয় থাকবে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। এই আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে। ঠিক যেমনটি বলছিলাম, তিনটি সিরিজ, হোম সিরিজ কিন্তু আমরা জিতলাম। প্রথমে পাকিস্তানের সাথে, তারপর আয়ারল্যান্ড এবং সম্প্রতি একদম রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে। ঠিক এই বাংলাদেশকে কিভাবে ব্যাখ্যা করবেন? এক্সেলেন্ট, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে এর আগে বাংলাদেশ দলকে নিয়ে যখনই আলোচনা করতেন তখন বলা হতো যে আমাদের বোধহয় ধারাবাহিক পারফরমেন্স নেই, কিন্তু সেই ধারাবাহিকতা, সেই অভিযোগটা কিছুটা হলেও বাংলাদেশ দল কাটিয়ে উঠেছে আমি বলতেই পারি। কারণ টানা 3টা সিরিজ যখন আপনি ঘরের মাটিতে জিতবেন এবং আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তানের পুরো আপনার শক্তিশালী দলের বিরুদ্ধে আপনি জিতেছেন, ফুল টিম ছিলেন, ফুল টিমের বিরুদ্ধে আপনি জিতেছেন খুব দুর্দান্ত পারফরমেন্স করে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমি এই 3টা সিরিজের মধ্যে পাকিস্তানের টিম সিরিজটাকে বেশি প্রায়োরিটি দিব। কারণটা হলো যে পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজে বাংলাদেশ জিতেছিল সেখানে আপনি দেখবেন যে প্রপার উইকেটে খেলা হয়েছে। উইকেট কিন্তু আপনি স্লো এবং লো উইকেট ছিল না বা স্পিন ওরিয়েন্টেড উইকেট ছিল না, সেখানে খুব ভালো আপনি স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটে বল ভালোভাবে আসছিল, প্রপার উইকেট যেটাকে বলে সেই প্রপার উইকেটে খেলা হয়েছে এবং বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক করে সেই সিরিজটা জিতেছে। একইভাবে কিন্তু নিউজিল্যান্ডের সাথেও প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, কিন্তু পরের দুটো ম্যাচ জিতে সিরিজটা জিতেছে। এবং এই সিরিজটা, বিশেষ করে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ দলের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ আপনি জানেন যে 2027 যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপের জন্য র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে থাকাটা বাংলাদেশ দলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন পর্যন্ত সেখানেই তারা রয়েছে, কিন্তু সামনে আরো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা রয়েছে, সেই ম্যাচগুলোতেও আমাদেরকে জিততে হবে এবং র্যাঙ্কিংটা বাড়াতে হবে। অনেকেরই এই প্রশ্নটা আছে, আমি অনেক দর্শকদেরকে দেখি যে এই প্রশ্নটা তাদের থাকে যে আসলে এই হিসাবটা যে 27 সালের জন্য বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে, কোয়ালিফাই করে যাওয়াটা কিন্তু অনেক মুশকিল আসলে, বা সরাসরি খেলে এবং কোয়ালিফাই করে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এই কোয়ালিফাই করার জন্য আসলে বাংলাদেশকে সামনে আরো কয়টা সিরিজ আসলে জিততে হবে, বা পয়েন্ট ব্যবধানটা কেমন আছে? কারণ যতটুকু জানি যে বাংলাদেশের সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজও খুব ক্লোজ কম্পিটিশনে আছে। সো একটু যদি বুঝিয়ে বলেন। না, বাংলাদেশ এখন পর্যন্ত র্যাঙ্কিং এ 8 নম্বরে রয়েছে এবং আপনি 1 থেকে 10-এর মধ্যে যদি থাকে তাহলে আপনি ধরেন এই 2027 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে। এবং এটা কাউন্ট হবে কখন? আপনি সামনের বছরের 30 মার্চের মধ্যে এই পর্যন্ত যদি বাংলাদেশ এই র্যাঙ্কিংটা ধরে রাখতে পারে তাহলে আপনি বিশ্বকাপ বাছাই পর্বে আপনাকে আর খেলতে হবে না, সরাসরি খেলবেন। এবং আপনি যেভাবে বলছিলেন যে বাছাই পর্বে খেলে সেই বাধার টপকে তারপরে বিশ্বকাপ খেলাটা, অবশ্যই সেটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুবার যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারাও কিন্তু গত বিশ্বকাপে খেলতে পারেনি। 2027-23 বিশ্বকাপ যেটা ছিল সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অংশ নিতে পারেনি। সো বাছাই পর্বে আমি মনে করি যে বাছাই পর্বে যাওয়ার আপনার প্রয়োজনটাই কেন, বা আপনি যাবেনই না, আপনি সেই চ্যালেঞ্জটুকু আপনাকে নিতে হবে। আপনি মাঝখানে এত ভালো ক্রিকেট খেলবেন যাতে অন্তত র্যাঙ্কিংয়ের যে আপনাকে 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে সেখানে যেন আপনি থাকতে পারেন, সেটাতে যেন কোনো প্রবলেম না হয় সেই চিন্তাটুকু করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে, এবং একটা সিরিজ রয়েছে ভারতের সাথে। আমি জানি না এখন সেটা হবে কিনা, সেটা এখন পর্যন্ত ফাইনালাইজ হয়নি। তবে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার সাথে আমাদের একটা সিরিজ রয়েছে এবং নভেম্বর এবং ডিসেম্বরে, এবং তার আগে জুন জুলাইতে রয়েছে অস্ট্রেলিয়া খেলতে আসছে বাংলাদেশে, ওয়ানডে এবং টি20 সিরিজ তারা খেলবে। তো এই দুটো সিরিজ আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি র্যাঙ্কিংটা ধরে রাখতে চান 2027-এর 30 মার্চ পর্যন্ত। সো বাংলাদেশ দল যেভাবে অন্তত এই 3 ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে যেভাবে খেলছে, টানা, আপনি যেভাবে বললেন যে টানা 3টে সিরিজ জিতেছে বাংলাদেশ, এবং দেশের বাইরে যদি একটা সিরিজ জিততে পারে তাহলে আপনি দেখবেন যে র্যাঙ্কিংটা আরো ভালো হবে, রেটিং পয়েন্টটাও একটু বাড়বে। সো এই চ্যালেঞ্জটুকু বাংলাদেশ দলকে নিতে হবে। নিশ্চয়ই। আমরা নিউজিল্যান্ডের সাথে আসলে সিরিজ জিতেছি, কিন্তু কতটুকু স্বস্তিদায়ক ছিল সেই বিষয়ে কথা বলবো। আমার হাতে আসলে ম্যাচ রিপোর্টটা আছে, একটু দেখে এসে আলোচনায় ফিরতে চাই। ট্রফি হাতে সাগরিকায় মিরাজদের উচ্ছ্বাস, কারণ টাইগারদের টানা 3য় ওয়ানডে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের সাথে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলার ছেলেরা। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিনা রানে সাইফ হাসানের পতন দিয়ে শুরু। এরপর তানজিদ তামিমও হতাশ করেন। সৌম্য সরকার টাইমিংয়ে গড়বড় করে 22 গজ ছাড়েন। 32 রানে 3 উইকেট হারানোর পর লিটন দাস ও নাজমুল শান্ত জুটিতে আসে 160 রান। কিউইদের বিপক্ষে ঘরের মাটিতে এটি সর্বোচ্চ রানের পার্টনারশিপ। 75 রানে লিটনের বিদায়ে ভাঙে সেই জুটি।
এক প্রান্ত আগলে রেখে 20 ম্যাচ আর 2 বছর পর ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি তুলে নেন শান্ত। 9-4 2 ছক্কায় সাজানো তার ইনিংস। শেষ দিকে তাহিদ হৃদয়ের অপরাজিত 33 রানে 8 উইকেটে 265 রান তোলে টাইগাররা। উইল ওরুক নেন 3 উইকেট। জবাবে 61 রানের মধ্যে 3 উইকেট হারায় কিউইরা। গত ম্যাচে দারুণ ব্যাট করা নিক ক্যালি এদিনও পেলেন 50 দেখা। 59 রানে তাকে ফেরান মোস্তাফিজ। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। 10 উইকেটে ফক্সক্রফট ও লেস্টার জুটিতে আসে 51 রান। তবে আস্কিং রানেটের সাথে আর পেরে ওঠেনি তারা। 7-6 75 রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে মেয়াজের শিকার হন ফক্সক্রফট। আর সফরকারীদের ইনিংস থামে 210 রানে। 43 রান খরচায় মোস্তাফিজ নেন 5 উইকেট। শুভদেবনাথ, নিউজ 24। কাইসার ভাই, দেখছিলাম ঠিক যেমনটি বলছিলাম, কিছুটা মানে অস্বস্তি বোধ কিন্তু আছে। কিছু একটু ব্যাটিং ইউনিটটা নিয়ে কথা বলতে চাই। 32 রানে আসলে 3 উইকেট হারিয়েছে। সেই যে টপ অর্ডার ব্যাটারদের যে ব্যর্থতা, সেটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এই বিষয়ে কি বলবেন? না, আমি কোনো অজুহাত দিচ্ছি না যে আপনি 32 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছেন, তারপরেও বাংলাদেশ দল দেখবেন যে আপনি 265 রান করেছে। আপনি ওয়ানডে ক্রিকেটে এই ধরনের সমস্যায় পড়তেই পারেন। বরং এবং লিটন আসলে দুর্দান্ত খেলেছে, এক্সেলেন্ট, কোনো সন্দেহ নেই। আপনি এই উইকেটে এই আবহাওয়ায় এত গরমের মধ্যে আপনি যে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন, তারা 160 রান যোগ করেছেন সেখানে, এবং একজন শান্ত সেঞ্চুরি করেছেন, লিটনও সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অনেক লম্বা সময়ের পরে সেঞ্চুরি করেছেন, দীর্ঘদিন পরে সেঞ্চুরি করেছেন শান্ত। লিটনও প্রায় 2023 বিশ্বকাপের পর, খুব সম্ভবত ভারতের সাথে ম্যাচটা ছিল, তারপরে আর কোনো হাফ সেঞ্চুরি তিনি পাননি এবং এখানে পেলেন। মানে আসল জায়গাটায় এসে তারা কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পেরেছেন এবং এইটা খুব প্রয়োজন ছিল। দেখুন, যেটা আপনি বলছিলেন যে 32 রানে 3 উইকেট পড়ে গিয়েছে, ওয়ানডেতে এরকম হতে পারে। দেখার বিষয়টা হলো যে আপনি এই ড্যামেজটা কত সুন্দর করে কভার আপ করতে পারছেন। এবং তারা দুজনেই দুই সিনিয়র ফেলো, তারা এক্সেলেন্ট কায়দায় পুরো ড্যামেজটা মানে সমাধান করেছেন এবং তারপরে দলটাকে বড় একটা চ্যালেঞ্জিং টার্গেটের কাছে নিয়ে গিয়েছেন, যেখানে তারা 55 রানে ম্যাচ জিতলে সেই ম্যাচের আর কোনো কম্পিটিশন হয়েছে এটা ভাবার কোনো কারণই নেই। আমি একতরফাভাবেই কিন্তু আসলে ওয়ান সাইডেড ম্যাচ ছিল, একতরফাভাবেই পুরোপুরি ম্যাচটা জিতে নিয়েছেন। এর মূল কারণটা কিন্তু ওই একটা পার্টনারশিপ। দেখবেন আপনি 160 রানের যে একটা পার্টনারশিপ হয়েছে, সেটাই আমি মনে করি যে বাংলাদেশ দলকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে এবং যে দুই ব্যাটারের কাছ থেকে রানটুকু এসেছে তারা প্রমাণ করতে পেরেছেন যে এই ধরনের উইকেটে বা এই ধরনের কন্ডিশনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে প্রচন্ড গরম ছিল, এই কন্ডিশনে কিভাবে খেলতে মানে দলটাকে রানকে এগিয়ে নিয়ে যেতে হয়। বিশেষ করে আপনি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু আপনি যদি কৃতিত্বর দাবি দুজনের মধ্যে কার কৃতিত্বটা বেশি, আমি বলবো যে এখানে লিটনের। কি কারণে? কারণটা হলো যে লিটন কিন্তু আপনি দেখবেন যে মোস্ট প্রবাবলি 4টা বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়েছেন তিনি, এবং বাকি পুরো রান তিনি কিন্তু নিয়েছেন দৌড়ে। সো এই ম্যাচটি ধরে রেখেছিলেন, না ম্যাচ ধরে রেখেছিলেন এবং এই কন্ডিশনে খেলতে চাননি। এই কন্ডিশনে এবং এত গরমের মধ্যে আপনি দৌড়ে রান নিচ্ছেন, তার মানেটা হলো যে আপনার কিন্তু শারীরিক যে ফিটনেসটার প্রয়োজন, ক্র্যাম্প হয়ে যেতে পারে এত গরমের মধ্যে, আপনি ডিহাইড্রেট হয়ে যেতে পারেন, কিন্তু তারপরেও তিনি পরিশ্রম করে রানটুকু নিয়েছেন। সো আমি মনে করি যে এই ধরনের তাড়ানোটা বা এই যে তাগিদটা তিনি দেখিয়েছেন যে আপনি বিরুদ্ধ পরিবেশেও আপনাকে লড়াই করতে হতে পারে। এবং যখন তিনি নেমেছিলেন দুজন, তখন দলের অবস্থা খুবই খারাপ ছিল, শোচনীয় ছিল। সেখান থেকে তারা আপনি 265 এ রান নিয়ে গিয়েছেন। এক্সেলেন্ট পারফরমেন্স করেছেন বাংলাদেশের ব্যাটাররা, কোনো সন্দেহ নেই। তবে আপনি যেটি বলছিলেন যে এই স্বস্তির মধ্যে অস্বস্তিটা রয়েছে, অস্বস্তিটা কি? সেটা হলো যে 3 ম্যাচেই আমরা ওপেনিং জুটিটা ভালো হয়নি আমাদের, 21-8 এবং 0। তো আমরা সিরিজ জিতেছি, কিন্তু তারপরও আপনি যদি এই ওপেনিং জুটির কথাটা বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটাই একটা বড় খেদ বা একটা অস্বস্তি রয়ে গিয়েছে। তবে এটাও একদিক থেকে ভালো যে আসলে এখনই জিনিসটা ফাইন্ড আউট করা যাচ্ছে। সো এখানে কাজ করার সুযোগ আছে এবং নিশ্চয়ই এই জায়গাটাতে বাংলাদেশ টিম কাজ করবে এবং পরবর্তী সিরিজে আমরা দেখব একটা বেটার পার্টনারশিপ আমরা হয়তো দেখতে পাবো। মেহেদী হাসান মিরাজ কিন্তু ম্যাচ শেষে আসলে অনেকটা কৃতিত্ব দিয়েছে তার বোলিং ইউনিটকে। একটু দেখে আসতে চাই তিনি কি বলেছেন। লাস্ট যদি আপনি 3-4 বছর কনসিস্টেন্ট পারফর্ম দেখেন, আমাদের পেস ইউনিটটা অনেক ভালো করছে এবং আমরা অনেক ম্যাচ জিতেছি। এরকম আপনি দেশেও দেখেন, দেশের বাইরেও আমরা অনেক ম্যাচ জিতেছি। আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, পেস ইউনিট অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয় একটা টিমের যদি পেস ইউনিট ভালো থাকে, তাহলে টিমের মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় এবং ব্যাটসম্যানরাও যদি ফর্মে থাকে।
আমার কাছে মনে হয় যে আমাদের টিমের ভিতরে এখন পেস ইউনিট এবং ব্যাটসম্যানরা আছে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, দুইটা সমন্বয় যদি ভালো করতে পারি তাহলে টিম ভালো রেজাল্ট করবে। I think anytime you come to these conditions, এশিয়ার কন্ডিশন সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। প্রথম ম্যাচে জয় পেয়েছিলাম, বাকি 2 ম্যাচে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে। বিশেষ করে লিটন এবং শান্তর পার্টনারশিপে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। to Bangladesh or been to the subcontinent, so it's going তারা কিন্তু দুইজনে আসলে বাংলাদেশের বোলিং ইউনিট স্পেশালি পেস ইউনিটের অনেক প্রশংসা করেছেন, যেটা আসলে প্রশংসার দাবিদার। রাইট, এবং অধিনায়ক যখন পেস ইউনিটের প্রশংসা করছেন তিনি নিজে বলেছেন যে এখন পেস ইউনিট আমাদেরকে ম্যাচ জেতায়। তো আমার প্রশ্নটা হলো যে পেস ইউনিট যদি আপনাকে ম্যাচ জেতায় তাহলে আপনি কেন স্পোর্টিং উইকেট বা পেস সহায়ক উইকেট তৈরি করবেন না? সেই সাহসটা কেন করতে পারছে না বাংলাদেশ? আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের সেই বিষয়ে একটা কঠিনভাবে একটা বার্তা দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে আমরা এই ধরনের উইকেটে খেলতে চাই। যদি আপনি বলেন যে আমরা এই ধরনের, এবং সেটা যে সম্ভব বাংলাদেশে সেটা প্রমাণ করেছে কিন্তু আপনার পাকিস্তানের সাথে যে সিরিজটা হয়েছিল সেখানে আমরা কিন্তু স্পোর্টিং উইকেট দেখেছি, একটা প্রপার উইকেট দেখেছি, বল ব্যাটে খুব ভালোভাবে আসছে, পেস বোলাররা খুব ভালো বাড়তি সুবিধাটুকু পাচ্ছেন, এবং পাকিস্তানের পেস ইউনিট কিন্তু খুবই শক্তিশালী ছিল। তারপরে সেই পেস ইউনিটের বিরুদ্ধেও বাংলাদেশের ব্যাটাররা ভালো পারফরমেন্স করেছেন এবং পাকিস্তানের ব্যাটারদেরকে বাংলাদেশের পেস ইউনিট খুব দুর্দান্তভাবে ম্যাচে চ্যালেঞ্জ উপহার দিয়েছে। এবং এই সিরিজেও যদি দেখেন আপনি কম্পেয়ার যদি করেন আপনি নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পেস ইউনিটের, অবশ্যই ফার বেটার বাংলাদেশের পেস ইউনিট। এখানে নাহিদ রানা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তিনি যে কায়দায় পুরো নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে নাচিয়েছেন। এই 10 ওভার কিন্তু খুব বড় কোনো বিষয় না, 60টা বল আপনাকে করতে হবে, কিন্তু যে কন্ডিশনে তিনি করেছেন সেই কন্ডিশনে একটা গরমের মধ্যে, এবং তিন ম্যাচেই 10 ওভার পুরো মানে কোটাটা পূরণ করেছেন। 30 ওভার বল করেছেন 3 ম্যাচে 10 ওভার করে, এবং প্রত্যেকটা ম্যাচে তিনি ব্যাটারকে এক ধরনের কিন্তু একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন। যখন প্রয়োজন হয়েছে তখন শর্ট বল দিয়েছেন, শর্ট অফ লেন্থে বল করেছেন, যখন প্রয়োজন হয়েছে তখন ফুলার লেন্থে বল দিয়েছেন, এবং যখন প্রয়োজন হয়েছে তখন একদম পিন পয়েন্টেড ইয়র্কার দিয়েছেন। আর যখন আপনি মনে করেছেন যে না এই ব্যাটারকে আমার একটু অন্যভাবে খেলাতে হবে, তখন তিনি তাকে একটু স্লোয়ার দিয়েছেন অথবা একটা বাউন্সার দিয়েছেন, এবং যে কাজগুলো তিনি করতে চেয়েছিলেন, যা করতে চেয়েছিলেন ম্যাক্সিমাম সেটা সফল হতে পেরেছেন। তার চেয়ে বড় বিষয়টা হলো যে এত আপনার তীব্র গরমের মধ্যেও তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ডেলিভারি করেছেন আপনার 145 কিলোমিটার বেগে। তো প্রত্যেকটা ডেলিভারি যখন আপনি এত গরমের মধ্যে 145 কিলোমিটার বেগে করবেন, আপনার ভালো এন্ডুরেন্স লাগবে, ফিটনেস লাগবে, আর শুধু জোরে বল করলে হবে না। বাংলাদেশের এই ফিটনেসের উপরে কিন্তু অনেকদিন ধরে কাজ করা হচ্ছে। আমরা কিন্তু দেখেছি সিরিজের আগে পুরো কনসেন্ট্রেশন কিন্তু ছিল বাংলাদেশের ফিটনেসের উপরে। এটা কিন্তু আমরা একাধিকবার দেখেছি যে ফিটনেস ট্রেনার আছেন তিনি বলেছেন বাংলাদেশের আগে ফিটনেসের উপর কাজ করতে হবে। সো সেটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পেলাম। আপনি লিটন দাসের কথা মেনশন করলেন, আপনি নাহিদ রানার কথা মেনশন করলেন, বাকিদের কথা আসলে মেনশন করেছেন, গরমের মধ্যে তারা যেভাবে খেলেছে। তার মানে আসলে আমরা ফিটনেসের উন্নতি তো দেখতে পাচ্ছি। না, এটা তো বেসিক একটা জিনিস, ফিটনেস ফার্স্ট। আপনাকে ফিটনেস যদি না থাকে তাহলে তো আপনি ম্যাচে খেলতেই পারবেন না, এবং সেটার আপনাকে যত ভালো ফিটনেসটা নিয়ে আসতে পারবেন, আপনার অ্যাথলেটিজম যত ভালো হবে তত আপনি দেখবেন যে এই ম্যাচে কমফোর্টেবলি খেলা যায়। ম্যাচে যখন আপনি এন্ডুরেন্সের একটা বিষয় রয়েছে, আপনি অনেক সময় কিন্তু ওয়েদার আপনাকে পারমিট করে না, কিন্তু সেই ওয়েদার ইসের মধ্যে আপনি যখন এন্ডুরেন্সটা ভালো থাকে, আপনার ফিটনেসটা যদি ভালো থাকে, আপনার যদি শক্তিমান আপনি হয়ে উঠতে পারেন, তখন দেখবেন যে আত্মবিশ্বাসটুকু এমনিতেই চলে আসে খুব ভালোভাবে। সো এটা একটা বেসিক থিংস, এবং সেটা বাংলাদেশ দল এর আগেও করেছিল, কিন্তু এখন সেই পর্যায়টা ফিটনেসের ব্যাপারে সবার যে কনসার্নটা, দেখুন ফিটনেস কিন্তু ফিটনেস ট্রেনার আপনাকে ফিটনেস ঠিক থাকতে হবে বা ঠিকমতো রাখতে হবে সেটা হয়তো শেখাবেন, কিন্তু আমি মনে করি যে এটা ব্যক্তিগত বিষয়। একজন ক্রিকেটার কিভাবে নিজেকে ফিট রাখবেন সেটাও তার কিন্তু একটা ব্যক্তিগত বিষয়, এটা কোনো কিন্তু বিকল্প নেই, রাখতেই হবে। নাহলে আপনি ফিট না থাকলে তো আপনি খেলতেই পারবেন না। আপনি দেখবেন যে আপনাকে ক্র্যাম্প করবে, অথবা আপনি যেভাবে মানে লড়াইয়ের কথা বা সেই শক্তিটা আপনি পাচ্ছেন না, অথবা জেদটুকু আপনার মধ্যে নেই, কাজটুকু করছে না। তো এটা আমার মনে হয় যে এটা একটা বেসিক একটা জিনিস, এবং সেই বেসিক জিনিসটা বাংলাদেশ দলের এখন সবাই একটা খুব বেশি ভালো প্রায়োরিটি দিচ্ছেন। স্পিন নির্ভর বাংলাদেশ থেকে আসলে এইভাবে বদলে যাওয়া, এখন পেস ইউনিটের কথা বলা হয়, এবং বিশ্বের অনেক টিমে এত শক্তিশালী পেস ইউনিট নেই। কি বলবেন এই বদলে যাওয়াটা, এই ট্রানজিশনটা কি বলবেন? ভেরি গুড ট্রানজিশন। আমি মনে করি যে এই ট্রানজিশনটা বা এই দরকার ছিল। কারণটা হলো যে আপনি দেশের মাটিতে স্পিন উইকেট তো হয়তো খেলছেন, কিন্তু আপনি সাউথ আফ্রিকায় যখন খেলতে যাবেন বা অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন, সেখানে তো স্পিন উইকেট পাবেন না, সেখানে আপনাকে বাউন্সি উইকেটে খেলতে হবে। সেটার সাথে যদি আপনি বোলাররা এবং ব্যাটাররা যারা রয়েছেন তারা যদি আপনি অভ্যস্ত হতে না পারেন, তখন সেখানে গিয়ে একটা খাবেন আপনি। তো এই যে কারণে আপনি হোমওয়ার্কটা ঘরের মাটিতে করাটা উচিত। এছাড়া সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ঘরোয়া ক্রিকেট
ক্রিকেটও আমি মনে করি যে এই সিস্টেমটা চালু করা উচিত। ঘরোয়া ক্রিকেটও যদি আপনি স্পোর্টিং উইকেট এবং বাউন্সি উইকেট তৈরি করতে পারেন, সেখান থেকে ব্যাটারদের মধ্যে এক ধরনের আপনার Confidence কিন্তু grow করবে। কনফিডেন্সটা চলে আসবে। দেখুন এই কাজটুকু আগে করতো ভারতে দেখতেন যে আপনি 80-র দশকে 70 দশকের কথা আমি বাদ দিলাম, 80-র দশকেও 80 দশকে এবং 90 দশকের শুরুতে ভারতের যে আপনি ব্যাটিং লাইন আপটা ছিল বা একাদশটা থাকতো, সেখানে স্পিন ওরিয়েন্টেড থাকতো। আপনার তারা টেস্ট ম্যাচ বা আপনি ওয়ানডে শুরু করতে অনেক ম্যাচে স্পিন দিয়ে, যদিও এখনো ওয়ানডে স্পিন দিয়ে শুরু করা হয় এক প্রান্ত থেকে, কিন্তু ভারত এটা করতো এবং তারা স্পিন ওরিয়েন্টেড দল গড়তো। একাদশে স্পিনারদের সংখ্যা বেশি থাকতো, পেসার শুধুমাত্র কপিল দেব এবং এই প্রান্ত থেকে আপনার শ্রীনাথ হতে বল করতেন। কিন্তু এখন দেখুন সেই ভারত কি করেছে, আপনি বুমরা চলে এসেছেন, সিরাজ চলে এসেছেন, আরো অনেকে আপনি মানে ভালো বোলার রয়েছেন। এবং এই কারণে ভারত দেখবেন যে আপনি শুধুমাত্র দেশের মাটিতে না, বিদেশের মাটিতেও কিন্তু আপনার সিরিজ জিতে আসছে, টেস্ট, ওয়ানডে, টি20 এবং তাদের 3 ফরম্যাটের ক্রিকেটে তারা খুব দাপুটে হয়ে গিয়েছে। এর কারণটা হলো যে আপনি অন্যান্য জায়গায় আপনি কেমন উইকেট পাবেন, সেই উইকেট আপনাকে কেমন করে পারফর্ম করতে হবে সেটা আপনি হোমওয়ার্ক ঘরের মাটিতে করে তারপর যাচ্ছেন। আমি মনে করি যে বাংলাদেশ দলেরও এই যে আপনি স্লো এবং লো বাউন্স উইকেটে খেলা, এখান থেকে বের হতে হবে। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় নিয়ে। ভাই ঠিক যেমনটি আসলে পেস ইউনিট নিয়ে কথা বলছিলাম, শন টেট কিন্তু রিসেন্টলি বাংলাদেশের পেস ইউনিট নিয়ে তিনি খুব প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন নাহিদ রানার মধ্যে নাকি তিনি ওয়াকার ইউনিসের ছায়া খুঁজে পেয়েছেন। একটু দেখে আসতে চাই, তারপর আলোচনায় ফিরব। দেশের ক্রিকেটে চলছে পেসারদের স্বর্ণযুগ। মাশরাফির হাত ধরে শুরু হওয়া সেই যাত্রায় এখন বড় নাম মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর হালের নাহিদ রানারা। তবে শুধু কাগজে কলমে না, সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের মাঠের পারফরমেন্সে যার প্রমাণ স্পষ্ট। নিউজিল্যান্ডের সাথে প্রথম 2 ম্যাচে তাদের যে 18 উইকেটের পতন ঘটেছে, তার মধ্যে 16টেই তুলে নেন টাইগার পেসাররা। তাই আলোচনায় এখন গতির ঝড় তোলা নাহিদ রানা। সদ্যই পিএসএল মাতিয়ে আসা এই পেসার দ্বিতীয় ওয়ানডেতে একাই 5 উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন। আর তাতেই এবার তাকে পাকিস্তানি পেসার ওয়াকার ইউনুসের সঙ্গে তুলনা করলেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেট। What I do know about Naheed Runner is he's a fit man. দ্বিতীয় ওয়ানডেতে রানাকে দেখে আমার মনে হলো ওয়াকার ইউনুসের কথা। একেবারে তার মতো বোলিং করেছে নাহিদ রানা। যেমন ছিল তার গতি, সেভাবে ছিল সুইং। সব মিলিয়ে তার উন্নতি সত্যি অসাধারণ। They're not going to be as keen to play against him. সেই সাথে নাহিদ রানাকে এমন গতির ঝড় তুলতে দেখে নিজের শুরুর দিনে ফিরে গিয়েছিলেন টেট। তবে এখানেও নাহিদ রানা যে তার থেকে ঢের এগিয়ে, সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই অজি পেসার। He's very fit. So if anyone নাহিদ রানার বোলিং দেখলে আমার ক্যারিয়ারে শুরুর দিকের কথা মনে পড়ে, যখন আমিও এমন গতিতেই বল করতাম। তবে নাহিদ রানা এখানে বেশ এগিয়ে আমার থেকে, কারণ সে যথেষ্ট ফিট এবং ফিটনেস তার চমৎকার। I think with Naheed Runner out of the team, আর দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলেছেন রুবেল হোসেন, অনেক ম্যাচে জয়ের সাক্ষীও ছিলেন। তার চোখে এখনকার পেস ইউনিট অন্য যে কোনো সময়ের থেকে সেরা। আমাদের যারা এখন তরুণ পেস বোলাররা আছে, যারা ভালো করছে, আপনি তো নিজেও দেখেন যে এখন ন্যাশনাল টিমে পেস বোলারদের কম্পিটিশনটা কত হাই। তো এটা আমাদের জন্য এটা অনেক ভালো। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেসব উইকেট পেসারদের পক্ষেই কথা বলবে। টাইগাররা পেসের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভালো করবে বলে প্রত্যাশা সকলের। আবরার আল দাইয়ান, নিউজ 24, চট্টগ্রাম। যাচ্ছি ভাই। নিশ্চয়ই যেটা দেখলাম আসলে শন টেট কিন্তু ওয়াকার ইউনিসের ছায়া খুঁজে পেয়েছেন নাহিদ রানার মধ্যে, আপনিও পেয়েছেন? না, আমি তুলনায় যেতে রাজি না। কারণটা হলো যে নাহিদ রানার ক্যারিয়ার মাত্র শুরু করেছেন। তিনি খুব সম্ভবত 11টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছেন, টেস্ট ম্যাচ তেমন খেলেননি, তবে পারফরমেন্স ভালো করছেন এবং তার শুরুটা ভালো হয়েছে। শুরুটা ভালো হয়েছে, তো শুরুটা ভালো হয়েছে, কিন্তু এখনই আমি কারোর সাথে তার তুলনায় যেতে রাজি না। আমি কখনোই কারোর সাথে কোনো তুলনায় যেতে রাজি না। প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার নিজস্বতা নিয়ে সামনে বাড়বেন। হ্যাঁ, তিনি তাকে কাউকে আপনার অনুসরণ করতে পারেন, কাউকে মডেল হিসেবে চিন্তা করতে পারেন, বাট আমি মনে করি না যে এত দ্রুত তুলনায় যাওয়াটা উচিত। কারণটা হলো যে ওয়াকার ইউনুস অনেক আরো বড় তারকা ছিলেন, কোনো সন্দেহ নেই। আর নাহিদ রানা তার ক্যারিয়ার মাত্র শুরুই করেছেন। তার টেস্ট ম্যাচগুলোতেও তিনি ভালো পারফরমেন্স করছেন এবং ওয়ানডেতে এবার যে সিরিজটা তিনি খেলেছেন, সেখানে যেটি বললাম যে তিনি 3টি ম্যাচেই তার বোলিং কোটা পুরোটা পূরণ করেছেন। তিনি 10 ওভার করে বল করেছেন, 30 ওভার বল করেছেন, 30 ওভারে তিনি 8টি উইকেট পেয়েছেন। এবং এই সিরিজে আপনি পেস বোলারদের যদি দুই পক্ষের পেস বোলারদের মধ্যে তার পারফরমেন্সটা ছিল সবচেয়ে ভালো। মোস্তাফিজ যদিও একটা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছেন, কিন্তু আপনি টানা 3টা ম্যাচে যদি
ধারাবাহিকতার চিন্তা করেন তাহলে আমি মনে করি যে নাহিদ রানা মানে বোল্ডস বিউটিফুলি, খুবই চমৎকার বোলিং করেছেন। তবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে তাকে ইউজ করতে হলে যাতে অতিরিক্ত মাত্রায় আমরা তাকে ইউজ না করে ফেলি। কারণটা হলো যে পেস বোলারকে যখন আপনি অতিরিক্ত মাত্রায় ইউজ করবেন, দেখবেন পেস বোলাররা কিন্তু আপনি ইনজুরি প্রবণ থাকেন। সো ইনজুরি থেকে তাকে মুক্ত থাকতে হবে, ফিটনেসটা ঠিক থাকতে হবে, এবং লোড ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটাও যেন তাকে সমানভাবে যেন দেওয়া হয়। অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে আপনি যেন অতিরিক্ত মানে সময়ের মানে দ্রুত সময়ের মধ্যে তাকে যেন আমরা শেষ না করে ফেলি। বাংলাদেশের পেস ইউনিটটা তো খুব ভালো করছে, সেই দিক থেকে কিছুটা কি আসলে স্পিন ইউনিটটা কি পিছিয়ে পড়ছে কিনা? আপনার কি মনে হয় যে স্পিন ইউনিটটারও কি আরেকটু ধার বাড়ানো উচিত কিনা? তা পেস আপনি যদি স্পিনাররা ম্যাচ জেতাতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। এখন স্পিনারদের জায়গায় আপনি পেস বোলাররা ম্যাচ জেতাচ্ছেন, এই কারণে স্পিনারদের কাজটুকু একটু কমে যাচ্ছে, কিন্তু তারাও যে কাজ করছেন না বা ভালো পারফরমেন্স করছেন না তাও কিন্তু না। রিশাদ রয়েছেন, আপনি নাইম ইসলাম রয়েছেন, এবং তারপরে আপনার এই মেহেদি মিরাজ, তিনিও ভালো পারফরমেন্স করছেন। হয়তো পেস বোলাররা ভালো পারফরমেন্স করছেন দেখে এখন পেছনে যারা ব্যাকআপ হিসেবে যারা স্পিনারদেরকে ব্যাকআপ মনে হচ্ছে, এখন স্পিনারদের পারফরমেন্সটা তেমনভাবে চোখে পড়ছে না। তবে সম্মিলিত শক্তির প্রয়োজন, কোনো সন্দেহ নেই। যখন আপনার ব্যালেন্সের একটা তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ যদি আপনি ব্যালেন্স না থাকতে পারে, ভারসাম্য ঠিক না থাকতে পারে, তাহলে আপনি একাদশে দেখবেন যে একটা সমস্যা তৈরি হয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে পেস বোলার যে বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন, এই যে একটা মানে শুরুটা না, এর আগেও হয়েছে। আমি মনে করি যে এই সিস্টেমের সঙ্গে বাংলাদেশ পুরো টিম ম্যানেজমেন্টকে অ্যাডাপ্টেড হতে হবে। নিশ্চয়ই পুরো আসলে এই সিরিজগুলো কিন্তু চলছে আসলে 2027-এর ওয়ার্ল্ড কাপের আসলে প্রস্তুতি হিসেবেই। সেখানে কিন্তু আরেকটা নাম কিন্তু আমরা বারবার শুনতে পাচ্ছি যে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে। আপনি কি আসলে কতটুকু আশাবাদী? আমি মোটেও আশাবাদী না, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি যেহেতু সাকিবকে ছাড়াই এতগুলো ম্যাচ জিতছেন এবং আরো সামনের চিন্তাটা করছেন, সো আপনি যদি বাস্তবতার কথা বলেন, আমি মনে করি যে সাকিবকে ছাড়াই বাংলাদেশ দলকে এখন চিন্তাটুকু করতে হবে। সেই ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসতে হবে যে সাকিব আল হাসান আসলে আমরা শক্তি বাড়বে, কোনো সন্দেহ নাই, কিন্তু তার সামনে এখন যে রাজনৈতিক জটিলতা এবং তার খেলার যে সামনের যে জটিলতাগুলির মধ্যে পড়ে গিয়েছে, সেই সব কিছু থেকে বেরিয়ে এসে তারপর আবার তিনি বাংলাদেশ দলের হয়ে পারফরমেন্স করবেন, আমার মনে হয় যে সেটা অনেক দূরের কথা। এবং সেদিকে চিন্তা না করে ক্রিকেট বোর্ডের উচিত একদম পুরোপুরি বাস্তবতাটা মেনে নিয়ে সাকিব চ্যাপ্টার হ্যাজ বিন ক্লোজড। আপনি যদি এই চিন্তাটা করতে পারেন তাহলে আমার মনে হয় সেটা সামনের সময়ের জন্য সেটা ভালোই হবে। কারণ সাকিবের এমনিতে 40 বা 41 বছর বয়স হয়ে গিয়েছে, তিনি 3 ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাটে শুধু এখন খেলেন, তাও আবার দেশের মাটিতে খেলছেন না। বাংলাদেশের হয়ে প্রায় দেড় বছরের বেশি হয়ে গেল তিনি ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটে নেই। হ্যাঁ, বলতে পারেন আপনি যে তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন, তো দেয়ার ইজ ফার ডিফারেন্স বিটুইন ফ্রাঞ্চাইজি ক্রিকেট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট। কারণটা হলো যে আপনার ফিটনেস থেকে শুরু করে পারফরমেন্স ধরে রাখা থেকে শুরু করে কম্পিটিটিভনেস সবকিছু মিলে অনেক বড় একটা বিষয় ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো এখানে লম্বা সময় ধরে যেহেতু আপনি নেই এবং আপনি কবে ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডেরও এখন চিন্তাটা করা উচিত যে বাস্তবতার নিরিখে যে সাকিবকে ছাড়াই আমাদেরকে খেলতে হবে বা চিন্তা করতে হবে। নিশ্চয়ই শেষবারের মতো একটা বিরতিতে যাচ্ছি, খুব বেশি সময় নিব না, শেষবারের মতো বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সাথে। ভাইয়া খুব বেশি সময় হাতে নেই, শেষ ভাগে আমরা আছি। আমরা এতক্ষণ ওয়ানডে সাফল্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু গত 1 বছরে কিন্তু আসলে বাংলাদেশের ওয়ানডে সাফল্য কিন্তু ততটাও ভালো না। 16-17 ম্যাচের মধ্যে মাত্র জয় কিন্তু 7টাতে। সো এবং এই সময় আসলে ক্রিকেটাররা কে কতটুকু সফলতা পেয়েছে সেটা একটু দেখে আসতে চাই। গত 1 বছরে লাল সবুজ জার্সি গায়ে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। 14 ইনিংসে মাঠে নেমে 43.18 গড়ে তিনি সংগ্রহ করেছেন 475 রান, যা তাকে দলের শীর্ষ রান সংগ্রাহকের আসনে বসিয়েছে। সবশেষ নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচে 33 রানে অপরাজিত থাকেন তিনি। মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিম 11 ম্যাচে 350 রান করে আছেন তালিকার 2য় স্থানে। অন্যদিকে সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 15 ম্যাচ খেলে 349 রান নিয়ে 3য় অবস্থানটি নিজের করে নিয়েছেন। শান্তর ধারাবাহিকতা নিয়েছিল প্রশ্ন, তবে শেষ ম্যাচে 119 বলে 105 রান করে দেখিয়েছেন নিজের সামর্থ্য। বোলিং বিভাগে গত 1 বছরে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র 10 ম্যাচ খেলেই তিনি শিকার করেছেন 21 উইকেট, যা তাকে দলের সফলতম বোলারে পরিণত করেছে। স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ 15 ম্যাচে 19 উইকেট নিয়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে রয়েছেন 2য় স্থানে। তালিকার 3য় স্থানে আছেন 7 ম্যাচে 16 উইকেট নিয়ে ডানহাতি পেসার নাহিদ রানা। তরুণরা দুর্দান্ত ফর্মে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ শেষ 16 ম্যাচে জয় পেয়েছে মাত্র 7টিতে। মামুনুর রহমান, নিউজ 24।
নিশ্চয়ই গত এক বছরে যেটা বলছিলাম যে আসলে খুব একটা ভালো না, এটা নিয়ে কি বলবেন? এবং গত শোতে আমার শোতে কিন্তু এইচপির একজন কোচ নাজমুল হোসেন এসেছিলেন এবং তিনি বলেছেন যে আসলে বাংলাদেশে এখন তারা যেই প্লেয়ারগুলো পাচ্ছেন তাদের কোয়ান্টিটি অনেক বেশি, বাট ঠিক কোয়ালিটির দিক থেকে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল যারা ছিলেন তাদের মতো নয়। সো খুব একটা তারাও ভরসা পাচ্ছেন না। পিঙ্কি দেখুন, আপনি তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিক এখন কয়েকটা ফরম্যাটে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, একটা ফরম্যাটে খেলছেন শুধুমাত্র। মাহমুদুল্লাহ রিয়াদও রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। তো এই ধরনের ক্রিকেটার যারা ছিলেন তারা খেলার সময় তারা কিন্তু তাদেরকে বলা হয়ে থাকে, এবং মাশরাফি তাদেরকে বলা হয়ে থাকে যে তারা যখন বাংলাদেশ দলে ছিলেন সেটা ছিল বাংলাদেশ দলের বেস্ট টিম, এবং সেই বেস্ট টিম নিয়ে বাংলাদেশ কি বেস্ট পারফরমেন্স ইন্টারন্যাশনালি করতে পেরেছে? পারেনি। আমরা কিন্তু কোনো আপনার বৈশ্বিক কোনো ট্রফি জিততে পারিনি এবং কোনো বৈশ্বিক ট্রফির ফাইনালও পর্যন্ত যেতে পারিনি। সো এটা একটা অনেক বড় একটা বিষয় রয়েছে এত ভালো ক্রিকেটারদেরকে নিয়েও। তাহলে আপনি যদি বৈশ্বিক ট্রফি বা কোনো একটা টুর্নামেন্ট জেতার চিন্তাটাও করেন, তাহলে সেটার জন্য তো এই ক্রিকেটারদের চেয়ে আরো ভালো ক্রিকেটার আমাদেরকে দরকার। কারণ সেই বেস্ট টিম নিয়ে যখন আমরা বেস্ট পারফরমেন্স করতে পারিনি, তাহলে বেস্ট পারফরমেন্সের জন্য তো আপনাকে আরো ভালো ক্রিকেটার প্রয়োজন হবে। তো সেটা বের করার জন্য হ্যাঁ, আপনি যেভাবে বলছিলেন, যে নাজমুল যেভাবে বলছিলেন যে এইচপির কোচ তিনি, যে এখন কোয়ান্টিটি অনেক রয়েছে, ট্যালেন্ট নেই। ট্যালেন্ট খুঁজে বের করতে হবে, ট্যালেন্ট হান্ট করতে হবে। এবং এত ক্রিকেটার বাংলাদেশে রয়েছেন, এর মধ্যে থেকে যে আপনি সামনের দিনের সাকিব বা তামিম বা মাশরাফিকে খুঁজে বের করা যাবে না, আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আপনি ট্যালেন্ট হান্টে সেরকমভাবে যান, তাহলে আন্ডার 13 থেকে আপনাকে খুঁজে বের করতে হবে 15, 17, 18, 19 এবং এইচপি যারা রয়েছেন সেখান থেকে। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ঠিক সেরকমভাবেই আপনার ট্যালেন্ট বের হয়। এই যে আপনি পার্শ্ববর্তী ভারতের কথা দেখুন, সূর্যবংশী রাজবংশী সূর্য যিনি রয়েছেন, এক্সেলেন্ট পারফরমার তিনি করছেন, এবং আরো কয়েকজন ক্রিকেটার রয়েছেন। এবং তাদের যে আইপিএল থেকে যে ক্রিকেটাররা যারা বের হন, তারাই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে সুযোগ করে নিতে পারেন। বাংলাদেশকেও কিন্তু সেরকমভাবে সেভাবেই যেতে হবে, যে লোকালি যারা ভালো পারফরমেন্স করবেন বা ঘরোয়া ক্রিকেটের যদি ভালো পারফর্মার থাকেন, তাদেরকেই আপনি বেছে বের করে নিয়ে আসবেন এবং তাদেরকে দিয়ে নার্চার করে ইন্টারন্যাশনালি তাদেরকে সুযোগটা দিতে হবে, তারাই আমাদের পারফর্মার হবেন। জিনিসটা হলো যে আপনি শুধুমাত্র বর্তমান নিয়ে চিন্তা করলে হবে না, আপনাকে সামনের সময়টা আপনি দল কেমন কাটবে বা কেমনভাবে থাকবে, পরের 4 বছর বা তারপরের 4 বছর কেমন হবে, সেই জিনিসটা কিন্তু একটু আগাম চিন্তা করতে হবে। একটু ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাই, আমার হাতে হয়তো আর 1 মিনিটও নেই। আমরা ফুটবলে যেমন দেখছি যে আসলে প্রবাসী প্লেয়ারদেরকে দলে ইনক্লুশন করানো এবং সেখান থেকে আমরা কিছু ফল দেখতে পাচ্ছি, ক্রিকেটে কি এই সুযোগটা আছে? আমার মনে হয় যে দরকার নেই এটা। কারণটা হলো যে আমাদের এখানে লোকাল ক্রিকেটাররা যারা রয়েছেন তাদেরকে যদি আপনি সঠিকভাবে নার্চার করতে পারেন, তাহলে আপনি প্রবাসী ক্রিকেটারদেরকে এনে আপনি ন্যাশনাল টিমের সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হচ্ছে সেরকম ক্রিকেটার কিন্তু নেই। আপনি সেরকম ক্রিকেটার যদি আপনি অন্যান্য দেশে যারা রয়েছেন, পাকিস্তান বা আপনি ভারতের কথা যদি আপনি চিন্তা করেন, বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, তারা তো সেসব দেশেই নিজেদেরকে সেরকমভাবে পারফর্মার করবেন। আপনি যদি প্রবাসী ক্রিকেটার এখানে আনতে চান, তাহলে আপনাকে যেতে হবে কানাডা অথবা অন্যান্য যারা আমেরিকা এখানে যারা রয়েছেন তাদেরকে। এবং তাদের তুলনায় আমি মনে করি যে বাংলাদেশে আপনার লোকাল ক্রিকেটার যারা রয়েছেন তাদেরকে আপনি সঠিকভাবে যদি আপনি পরিচর্যা করতে পারেন, ঠিক ফ্যাসিলিটিস দিতে পারেন, যে প্রপার ট্রেনিং দিতে পারেন, সেখান থেকে আমি মনে করি আমাদের বাংলাদেশের নেক্সট জেনারেশন বেরিয়ে আসতে পারবে। নিশ্চয়ই আমরাও আশা করছি এবং আমরা হয়তো বা সামনে দেখতে পাবো এই জিনিসগুলো, জানি না আসলে। আমরা সবাই আশা আছি। কায়সার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।